তন্ময়ের কাছে অরুর অভিমানিনী রূপ বড়ই ভয়ঙ্কর। এই রূপ তার বিন্দুমাত্র সহ্য হয় না। গুণে গুণে কয়েকটিবার এই অভিমানের কবলে সে বিশ্রীভাবে পড়েছে ইতিমধ্যে। অগত্যা এখন রীতিমতো ভীতি কাজ করে। অরুটার বয়স কম, ভীষণ অবুঝ, তবে বুঝিয়ে মানিয়ে নিলে আবার চট করেই তন্ময়কে বোঝে। তাই যতভাবে সম্ভব যে কোনো কঠিন ব্যস্ত কর্মঠ পরিস্থিতি সরিয়ে ওকে নিজের কাছে ঠিক পাশে বসিয়ে পরিষ্কার করে মনের অব্যক্ত কথাগুলো বুঝিয়ে দেওয়াটাই উত্তম কাজ হবে। এবারও তন্ময় সেটাই করে। অরুর মসৃণ হাত টেনে ধরতেই সম্পূর্ণ অরুটা এসে মিশে যায় তার শক্তপোক্ত পুরুষোচিত বুকে। ওর চুলের ঘ্রাণ সুন্দর। কি শ্যাম্পু যেন ব্যবহার করে বলেছিল, ঠিকঠাক খেয়াল নেই, তবে তার নেশা ধরে যায়। নরম তুলতুলে কোমর জড়িয়ে ধরে তন্ময় ভারী তবে মিহি আওয়াজে বলে, জানিস, আমার গত সপ্তাহে একটা কাজের জন্য খুলনা যাওয়ার কথা ছিল, আমি যাইনি। কার জন্য? তোর জন্য। জানতাম তো এমন জেদ ধরে বসবি। আমার হয়ে পাঠিয়েছিলাম আমার ম্যানেজারকে। আমি পারতে তোকে ছাড়া এক পাও সরি না, সরতে চাই না। তুই বুঝিস না, আমিও তো যেতে চাচ্ছি না তোকে ছেড়ে, কিন্তু কাজ তো করতে হবে। মাত্র 2 দিন, যাবো আর আসবো। অপেক্ষা করবি তো আমার জন্য? করবি না? হুম। ওরও চোখ তুলে চায়। 2 চোখের মণিজোড়া চকচক করছে। মনে হচ্ছে মণি দুটোতে তারা ভাসছে। তন্ময় সেই মণি তারায় চেয়ে রয় একচিত্তে। ওরও বিড়বিড় করে, আপনার কাছে মাত্র লাগছে? 2 দিনে কয় ঘন্টা হয় জানেন? 48 ঘন্টা। 48। তন্ময় হেসে ফেলে। ওরও আর চোখে সেই হাসির এক ঝলক দেখে ফের মিহিস্বরে বিড়বিড়িয়ে ওঠে আপন ভাবনায়। আপনি যখন অফিসে যান ওই সময় আমি কমসে কম 90 বার ঘড়ি দেখি, সময়ের আপডেট রাখি। বারান্দায় কয়েকবার করে যাই দেখতে আপনার গাড়িটা এসেছে কিনা। কান সজাগ রাখি যেন গাড়ির শব্দ মিস না করি। শুধুমাত্র আপনি কখন ফিরবেন এই আশায় বসে থাকি। আবার আপনি যখন পাশে আমার সাথে থাকেন, আমার বিন্দুমাত্র আইডিয়া থাকে না সময়ের। ঘড়ির দিকে তাকাইও না অবধি। আপনি কি বোঝেন এসব? বোঝেন না। হৃদয়ের অনুভূতি যদি অকপটে ব্যক্ত করার কোনো কম্পিটিশন হতো তাদের দুজনার মধ্যে, তন্ময় বাজি ধরে বলতে পারে ওরই জিতবে। মেয়েটা এত সাবলীলভাবে সব বলে দেয় যে তন্ময় এতবার করে শুনেও অভ্যস্ত নয়। প্রত্যেকবারই তার অন্তর কেঁপে ওঠে। অনুভূতির সাগরে হুমড়ি খেয়ে পড়ে। তন্ময় বিনা বাক্যে ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের মধ্যে। এক শক্তপোক্ত বন্ধনের মধ্যে ওরও অস্বস্তি অনুভব করে থাকলেও মুখে রা অব্দি করেনি। ওরও কি উপলব্ধি করতে পারছে তন্ময়ের হাই স্পিডের হার্টবিট দ্রিম 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 শব্দ তুলছে তো? তন্ময় শান্ত হয়, মাথা নুয়ে ঠোঁট নামিয়ে আনে অরুর কানের খুব কাছটায়। অরুর কানের লতিতে বিন্দুর মতন লাল একটা তিল আছে। সেথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে তন্ময় শুধুই গাঢ় স্বরে, কাজকর্ম বাদ দিয়ে দেই তাহলে, আমার জান যা বলবে তাই। সে যদি বলে কাজে যেতে হবে না, আমি শাহজাহান তন্ময় কথা দিচ্ছি, যাব না, কোথাও যাব না। তন্ময় অনুভব করল অরুর মূর্তি বনে যাওয়া বদনখানি। কেমন ধরফর করছে ওর হৃদয়। সে সুস্পষ্ট উপলব্ধি করতে পারছে তন্ময় মিথ্যে বলেনি, কোনো প্রকার বাহানা দেয়নি। ওরও যদি আরেকটিবার মুখ ফুটে বলে সে যাবে না, কোথাও যাবে না, অরুর নামানো হাত দুটো এবারে তার কোমর জড়িয়ে ধরে শক্ত করে। মুখ গোজে বুকের মধ্যিখানে সেভাবেই বলে অস্পষ্টভাবে, আপনি এটা আমায় সবসময় বলেন না। তন্ময় নিঃশব্দের হাসিটুকু চেপে বুঝেও না বোঝার মতো করে জিজ্ঞেস করে, কোনটা? ওরও আরও ঘন করে মিশে যায় তন্ময়ের বুকে। ওই যে
ওই শব্দটা, এটা আপনার মুখে শোনা খুব রেয়ার। অরুর সিল্কি চুলে হাত বুলিয়ে দিয়ে তন্ময় ফের জানতে চায়, কোন শব্দ? অরু চোখ মুখ ভালোভাবে চওড়া বুকে লুকিয়ে অবশেষে বলে, জান। তন্ময় হাসে, সেই হাসিতে কাঁপে তার বুক। বুকে মিশে থাকা অরু অনুভব করে সেই কম্পন। তন্ময় সময় নিয়ে হাসিমাখা কণ্ঠে প্রশ্ন করে, তোর ভালো লাগে? অরু চোখ মুখ বুজে মাথা দোলালো ক্রমান্বয়ে, ভালো করে বোঝালো তার কোন পর্যায়ে ভালো লাগে। তন্ময়র রক্তিম গাল দুটোয় হাত রেখে মাথা উঁচিয়ে ধরে, চোখে চোখ রেখে বলে, সব সময় বললে কি আর ভালো লাগা থাকবে? কমন হয়ে যাবে না? এই যে মাঝে মধ্যে তুই এমন মুখ ফুলিয়ে বসিস, তোকে মানানোর জন্য ওসব শব্দ তোলা আছে। যখনই অভিমান করবি এভাবে ডেকে গলিয়ে ফেলব। অরু ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকলো কিছুক্ষণ, মুগ্ধ গলায় ফিসফিস করে বলল, আপনি আজ কত সুইটলি কথা বলছেন। তন্ময়ের হাসি হাসি মুখের হাসি আরও গাঢ় হলো। আমি সুইটলি কথা বলি না বুঝি? অরু ডান হাত তুলে আঙুলের পরিমাপ দেখিয়ে প্রত্যুত্তর করল, বলেন, তবে খুব কম। তন্ময় আশ্চর্য হলো, আমি তো সব সময় তোর সাথে খুব ধীরে ধীরে খুব নাইসলি কথা বলি। এবার অরুর আশ্চর্যের পালা, চোখ বড় করে ফেলল সে। আপনি? আর নাইসলি? আপনার মনে আছে আগের কথা? গম্ভীর মুখে তাকিয়ে থাকতেন, মনে হতো আমি আপনার পকেট মেরেছি, আর গম্ভীর গলায় ধমকে ধমকে আমার প্রাণ শেষ করে ফেলতেন। একটু, শুধুমাত্র এইটুকু নাইসলি, আদরের সাথে কথা বলেন, তাও রিসেন্টলি। তন্ময় মুখ ভরে হেসে ফেলল। তখন বোন ছিলি তাই শাসনে রেখেছি, এখন তো বউ, তাই আদরে রাখছি। অরু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হাঁ করে চেয়ে রইল খানিকটা সময়। তন্ময় আট পৌড়ে এক চুমু ওর স্নিগ্ধ কপালে বসিয়ে ফেলল। অরু দ্রুত চোখ বুঝল, বিড়বিড় করে উঠল, যান, তবে 2 দিন কিন্তু। আর আমায় ঘন ঘন ভিডিও কল দিতে হবে, অডিও কলও দিতে হবে, গান শুনিয়ে পাঠাবেন। ফ্রি থাকলেই কল করবেন, মনে থাকবে? তন্ময়র আধবোচানাকে মৃদু টোকা মেরে বলল, মনে না থেকে উপায় আছে, এখন গিয়ে নাস্তা লাগাতে বল, আমি বেরোবো। তন্ময় ঘরের উত্তর দিকে হাঁটা দিয়েছে, শেলফের দিকটায়। শার্টের হাতার বোতাম লাগাতে নিয়ে সে শেলফে নজর বুলিয়ে নিচ্ছে। ওরও পিছু পিছু যেতে নিয়েই বলে, জোহরের আজান দেবে, লাঞ্চ করে যান, দেরি তো হয়েই গিয়েছে, তাই না? তন্ময় ফিরে তাকিয়ে হাসি চেপে চাপা স্বরে বলল, আচ্ছা, আমার বউ যা বলবে তাই। অরুর উজ্জ্বল মুখটা ফের থমথম করে আশ্চর্যের সপ্তমে পৌঁছে। ও বোধহয় কখনোই তন্ময়ের মিষ্টি কথাবার্তার সঙ্গে সহজ হতে পারবে না। সাধারণ কিছু বললেও কেমন লজ্জায় ছটফট করে, রক্তিম হয়ে ওঠে গাল দুটো, তবে জলজল করছে চোখ জোড়া। মনে হচ্ছে মরে যাওয়া ফুল পানির স্পর্শে সতেজ হয়ে উঠেছে পুনরায়। অরু দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তন্ময় হাসল আনমনা। এই আনমনা হাসির একটা শিরোনাম আছে। কলেজ লাইফে রিয়ান এই শিরোনামের উদ্বোধন করেছিল। আনমনা হাসি হচ্ছে গুরুতর গভীর প্রেমে পড়া আতপাগল প্রেমিকের কাজ, তাই আনমনা হাসির নাম কটখাওয়া রেখেছিল। তন্ময় ঘন ঘন আনমনা হাসে, তার মানে কি সে ঘন ঘন কট খাচ্ছে? রিয়ান এই হাসি তার মুখে দেখলেই হয়তোবা বলে ফেলত, কট খাইছোস, কঠিন কট খাইছোস মামা। সাবিহার বিয়ের দিনটি ঘনিয়ে আসছে। শপিং বাজার সদাই করা যেন শেষ হয়েও হচ্ছে না। শেষ হচ্ছে না শাহজাহান বাড়ির কাজকর্ম। বিয়ের আগের দিন রাতেও তন্ময় বোনদের নিয়ে শপিং মলে পৌঁছেছে।
বসুন্ধরা বন্ধ করে দেবে তখনও তারা শপিং করছিল। শপিং শেষ করে বেরিয়ে দেখে সব বন্ধ। রীতিমতো একটা মানুষ মাত্র নেই। মলের গার্ড দাঁড়িয়েছিল অবশ্য তাদের জন্য। গ্রাউন্ড ফ্লোরে তাদের গাড়ি ছিল, সেটিতে চড়ে চটপট বেরোতে হয়েছে। সে রাতে বাড়ির একটা মানুষও ঘুমোতে যায়নি, অরু ব্যতীত। ও তন্ময়ের রানে মাথা রেখে লিভিং রুমেই ঘুমোচ্ছে। শপিং থেকে এসে বসেছিল সোফায়। কখন সোফাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে কে জানে। তন্ময় আলগোছে ওর হেলে দুলে পড়ে যেতে চাওয়া মাথাটা এনে রেখেছে নিজের পুরুষোচিত রানে। আনোয়ার সাহেব কমফোর্টার এনে মেলে দিয়েছেন মেয়ের শরীরে। রাত তখন 2:20। সামনেই লুডো খেলছেন 3 বুজুর্গ শাহজাহান। তাদের সাথে তন্ময়ও আছে। খেলার শেষের পথে প্রায়, ক্লাইম্যাক্স চলছে। আনোয়ার সাহেব আর ওহি সাহেব জিতে বসে আছেন। তন্ময় আর মোস্তফা সাহেবের গুটি জেতার ঘরে। তন্ময়ের প্রয়োজন কানা আর মোস্তফা সাহেবের 2। দুজনেই গভীরভাবে ছক্কা ফেলছে। এক সময়টাতে 6 চেয়েও ওঠেনি, এখন 6-এর বন্যা বইছে। এই নিতান্তই মশকরা বই কি কিছু নয়। তাদের দুজনের এই লড়াইয়ের দর্শক নেহায়েতই কম নয়। চতুর্দিকে সবাই হুমড়ি খেয়ে দাঁড়িয়ে আছে। এখানে উপস্থিত আছেন গিন্নিরাও। জবেদা বেগম এই ছেলের খেলা দেখছেন তো এই স্বামীর। তন্ময় খুব গুরুগম্ভীর এবং জেতার জন্য অস্থির হাবভাব নিয়ে খেললেও সে জেতার জন্য মোটেও অস্থির না, বরং বলা যেতেই পারে সে হেরে যেতে অস্থির। সে কৌশলে ছক্কা ফেলছে। কোনোভাবেই কানা সে তুলবে না। চাইলে জিততে পারত প্রথমেই, কিন্তু তন্ময় তা চাচ্ছে না। তার বাবা চাচারা জিতুক, উল্লাসে মেতে উঠুক, এটাই সে চাচ্ছে। দেখা যাচ্ছে তন্ময়ের কানা ঘুরে যাচ্ছে বারবার। অবশেষে মোস্তফা সাহেবের 2 উঠল। আনোয়ার সাহেব সহ সকলেই আনন্দে উল্লাসে মেতে উঠলেন। মোস্তফা সাহেব মোটেও উল্লাস করলেন না। চোখজোড়া ছোট ছোট করে ছেলেকে কড়া চোখে দেখে নিচ্ছেন। তন্ময় হেসে ভ্রু তুলে শুধায়, কি জিতে খুশি নন? মোস্তফা সাহেব গমগমে গলায় বলেন, মশকরা করছো? এটা কেমন জেতা? তুমি ইচ্ছে করেই তো হেরে যাও। আমি কি ছোট বাচ্চা, বুঝবো না ভেবেছ? তন্ময় এবারে শব্দ করে হাসল। তার প্রাণোচ্ছল হাসির শব্দে মুখরিত বসবার ঘর। ওহি সাহেবও তাল মিলিয়ে হাসছেন। জবেদা বেগম ছেলেকে স্নেহের চোখে দেখে প্রশ্ন করেন, অ্যাপল জুসটা তো তখন খেলি না, এখন আনবো? হাসি মুখে বাবার ভোতা মুখে চেয়ে থেকেই জবাবে বলে, আনো। জবেদা বেগম রান্নাঘরের দিকে যাচ্ছেন। তন্ময় তাকালো নিজের কোলের দিকে। ওরও গুটিসুটি মেরে শুয়ে আছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুতে পারছে না। এই কারণ ধরেই বোধহয় ওর হৃদয়ের মধ্যিখানে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। ঘুমের মধ্যেই অসন্তুষ্ট হাপিত্যেশ করতে ব্যস্ত। ও তো সচরাচর উত্তর দিকে মাথা দিলে পশ্চিমে পা রাখে। ঘুমের রুলস রেগুলেশনের উপর বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। রুবি হঠাৎ করে বলে বসল, ওরও কিছুটা ওয়েট গেইন করেছে বোধহয়। সুমিতা বেগম আদুরে স্বরে মেয়েকে ছুতো ধরে বকেন, খাওয়া দাওয়া নিয়েও খুব ঝামেলা করছে। এটা খাবে না, ওটা খাবে না। আজ কোনো রকমের মাছ ছুঁয়েও দেখল না। এই বাক্য শুনেই তন্ময় মুখ খুলল। একই সময়ে আনোয়ার সাহেবও, এবং দুজনের কথার মানে একই দাঁড়ালো। কি খেতে পছন্দ করছে? প্রশ্ন করেই চাচা ভাইপো চোখাচোখি করল। মোস্তফা সাহেব হেসে ফেলেছেন। শব্দ করে হেসে আকাশ বলল, চাচ্চু, তুমি তো দেখি নিজের 2য় কপি মেয়ের জন্য পেয়ে গেছো। এতে অট্টহাসির রোল পড়ল। অরুর ঘুম তবুও ভাঙল না। তবে সে ঘুমের মধ্যে মিটিমিটি হাসছে। অস্পষ্ট স্বরে কি যেন বলছে। তন্ময় ঠিক শুনতে পেল না, তবে সুন্দর কোনো স্বপ্ন দেখছে।
কমিউনিটি সেন্টার জুড়ে অতিথিদের আনাগোনা। বধূরূপে স্টেজে বসে আছে সাবিহা, পাশেই অয়ন। কাজী বিয়ে পড়িয়ে উঠেছেন মাত্রই। তন্ময় তাকে নিয়ে বসিয়েছে খাবার টেবিলে। খেয়ে দিয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে পরপরই। মোস্তফা সাহেব আর আনোয়ার সাহেব এদিক ওদিক ছুটছেন। খাওয়া দাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করছেন। ওয়েটারদের বিশ্লেষণ দিচ্ছেন এদিক যাবার তো ওদিক। তন্ময় খেয়াল করল সাবিহা এখনও কাঁদছে। অয়ন অস্থির হয়ে ঝুঁকে কিছু একটা ফিসফিস করে বলে চলেছে। কান্না থামানোর অস্থির প্রচেষ্টা। অরুর চোখ রক্তিম। এক কোণে বসে আছে সে। সাবিহা কবুল বলার সময় কেঁদেছে, সাথে ভ্যা ভ্যা করে এই মেয়েও কেঁদেছে। কেঁদে কেঁদে বলছিল, আপু তাড়াতাড়ি কবুল বলো, ভাইয়াকে আর কত অপেক্ষা করাবে। সাবিহার অয়নের যদি কোনো নাটক থাকতো, সেই নাটকের 1 নাম্বার ফ্যান হতো এই মেয়ে। সারাদিনব্যাপী হাপিত্যেশ করে বেড়াতো। এখন যখন অবশেষে দুজন দুজনার হয়েছে চিরতরে, নিশ্চয়ই খুব খুশিও। ওরও এই যাত্রায় চাইল। ভেজা ভেজা চোখ জোড়া দেখে তন্ময় আর অদূরে থাকতে পারল না। এগুলো ওর দিকে কাছাকাছি এসে ছুঁয়ে দিল ওর চোখের কোণ। এত কাদার কি আছে, পাশের বাসাতেই থাকবে, প্রত্যেক দিন দেখতে পাবি। অরুর চোখ ফের ভিজে উঠল। পাশের বাড়িতে, আমাদের বাসায় তো নয়। বারংবার নিজেকে বোঝানো কথাটির বাস্তবরূপী এই কথা শুনে তন্ময়ের শান্ত করা হৃদয় ফের অশান্ত হলো। নিজেকে স্বাভাবিক রাখার এই তীব্র চেষ্টা যেন বিফলে যেতে উতলা। সাবিহাকে যখন সাজানো গাড়িতে তুলে দেওয়া হবে, তখন যেন আর স্বাভাবিক থাকা সম্ভব হলো না। সাবিহা বাবার পর এবার বড় ভাইয়ের বুকে মিশে কান্নায় মত্ত। তার হাউমাউ করা কান্না শুনে অস্থির হয় তন্ময়। পুতুলের মতন আগলে রাখা ছোট বোন যে কীভাবে এতটা বড় হয়ে গেল। এই তো বিয়ে দিয়ে দিতে হচ্ছে, সারা জীবনের জন্য অন্যের ঘর করবে। এই বাস্তবতা খুব নিষ্ঠুর। তন্ময় 2 হাতে আগলে নিল বোনকে। মাথায় হাত বুলিয়ে চলল ক্রমাগত। তার রক্তিম চোখজোড়া আজ আর লুকানোর কোনো পথ নেই। মোস্তফা সাহেব কেঁদে ফেলেছিলেন মেয়ের সাথে। অয়নের 2 হাত ধরে প্রলাপ করছেন এখনও। অয়নের নিজের চোখজোড়াও ভেজা। সে বারংবার সবভাবেই আশ্বস্ত করে যাচ্ছে। এতে কি আর আশ্বস্ত হয় বাবা ভাইয়ের মন? এই নিষ্ঠুর যন্ত্রণার কোনো আশ্বস্তে শান্ত হয় না। শান্ত হয় সময়ের স্রোতে গা ভাসিয়ে। অবশেষে সাবিহাকে তন্ময় গাড়িতে উঠিয়ে দিল, তুলে দিল অয়নের 2 হাতে। শাহজাহান পরিবারের সামনে দিয়ে গাড়িটা ধীরে সুস্থে চলে গেল। গ্রাউন্ড ফ্লোরে তখন সবাই অবশ হয়ে দাঁড়িয়ে। তন্ময় নিজেকে ধাতস্থ করে নিল খুব জলদি। মোস্তফা সাহেব নিস্তেজ হয়ে দাঁড়িয়েছিলেন। তন্ময় বাবাকে ধরল 2 হাতে, কাঁধ জড়িয়ে গাড়িতে উঠিয়ে দিল। বারবার করে আদেশের মতন বলে গেল, এত মন খারাপ করছো কেন? পাশের বাড়িতেই তো, প্রতিদিন 4 বার করে দেখতে যাব। আনোয়ার সাহেব ওহি সাহেবও গাড়িতে উঠে বসেছিলেন। এহেন কথাতে হেসে ওঠেন পালাক্রমে। মোস্তফা সাহেব সামান্য স্বাভাবিক হলেন। আকাশ উঠে বসেছে ড্রাইভিং সিটে। গাড়িটা সে টেনে বেরিয়ে গিয়েছে। বাকিরাও মিলেমিশে অন্য একটা গাড়িতে উঠে বসেছে। তন্ময় সেই গাড়ির ড্রাইভিংয়ে বসেছে। অরু তার পাশের সিটেই, হাতে টিস্যু। মেকআপ গল গল করে পড়া চোখের জলে মিলেমিশে যাচ্ছে তাই অবস্থায় অবস্থান করছে। এখনও নাক টেনে যাচ্ছে এক মনে। আর চোখে বারবার করে তন্ময়কে দেখছে খুব নিপুণ কৌশলে। ও পাশে থাকলে তন্ময় কখনোই দীর্ঘ সময় মন খারাপ করে থাকতে পারবে না। সম্ভব না। শাহজাহান বাড়ির সকলেই কমিউনিটি সেন্টার থেকে ফিরে বসবার ঘরে খুঁটি গেঁথে বসেছে। থমথমে পরিবেশ বিরাজমান।
ক্ষণে ক্ষণে নিস্তব্ধতা ভেঙে কান্নার শব্দ তুলছেন জবেদা বেগম। কান্নারত তাকে বাম হাতে নিজের বাম পাশে খুব যত্নের সাথে আগলে নিয়েছে তন্ময়। সে এখনও শুভ্র রঙের পাজামা পাঞ্জাবি পরে আছে, পরিবর্তন করার হয়ে ওঠেনি। এখনও জবেদা বেগমের মাথাটা দুর্বলভাবে ছুঁয়ে যাচ্ছে তন্ময়ের চওড়া কাঁধ। তার মিহি কান্নার স্বর বড়ই যন্ত্রণার। তন্ময় সান্ত্বনার কথাবার্তা তেমন বলতে পারে না। অগত্যা মায়ের মাথায় হাত বুলিয়ে চলেছে, যেমনভাবে মা তার মাথার চুলে আদুরে হাত বুলিয়ে দেন। মোস্তফা সাহেবের চোখের ভেতরটা এখনও রক্তিম, তবে তিনি আগের চেয়ে অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন। পিঠ এলিয়ে দিয়েছেন সোফায়, একচিত্তে চেয়ে আছেন শূন্যে। এই দৃশ্যে তন্ময় দীর্ঘশ্বাস ফেলে অগোচরে। পরপর অরুর খোঁজ করে তার চোখ দুটো। অরু সিঁড়িতে বসে আছে হাতে গাল রেখে, মুখে দুঃখিনী ভাব আনিয়ে রাখলেও ওর চঞ্চল চোখ দুটো বেইমানি করে বসে আছে। নাজুক সরল চোখ দুটো বোধহয় আর অভিনয় করতে পারছে না। সুন্দর চোখ দুটো সবার মুখের ভঙ্গিমা খুব আগ্রহের সাথে দেখছে। ওর চঞ্চল সেই দৃষ্টি এবারে ঘুরে এসে থেমেছে তন্ময়ের রসাত্মক চোখে। তন্ময়কে চেয়ে থাকতে দেখে ও হকচকিয়ে ওঠে ক্ষণিকের জন্য। ফের চোখ দুটো ছোট ছোট করে দুঃখিনীর অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ে। তন্ময়ের হাসি পায়। কি বিশ্রী ব্যাপার, মেয়েটা তাকে নষ্ট করে ফেলছে। না হলে এমন এক পরিস্থিতিতে হাসার মতন ছেলে কি সে? কখনো না। নিত্যদিন এমনিতেও তো তার হাসি আসতো না। মানুষ কৌতুক করে হেসে গড়াগড়ি খেলেও সে থাকতো নির্বিকার মানুষ, তার মোটেও মজার মনে হতো না। তাহলে হাসবে কিভাবে? জোরপূর্বক। কিন্তু এখন তাকে দেখো, এই মেয়ের অনর্থক ব্যবহার কথাবার্তাতেও সে বেশ হাসছে, পারছে না শব্দ করে হাসতে। কি আশ্চর্য! এমনও হয়? হয়তো। এই যে হচ্ছে। ওরও উঠে এদিকে আসছে। আনোয়ার সাহেব বসে আছেন উত্তর দিকের ডিভানে, ম্যাগাজিন দেখছেন খুব চিন্তিত দৃষ্টিতে। ওরু তার বাবার পাশে গিয়ে বসেছে। এই সময় হঠাৎ করে খুব অপ্রত্যাশিতভাবে দুজন তাড়াহুড়ো পায়ে দুয়ারে এসে দাঁড়িয়েছে। বধূ বেশে সাবিহা আর তার পাশেই বর বেশে অয়ন। সাবিহা কাঁদছে হেঁচকি তুলে, চোখ মুখ সাংঘাতিক লাল, মেকআপ নষ্ট করে জুবুথুবু দুর্দশা। অয়নও স্বাভাবিক নেই, চোখের ভেতরটা রক্তিম আর্দ্র। মোস্তফা সাহেব চমকে দাঁড়িয়ে পড়েছেন। তিনি দাঁড়াতেই সাবিহা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। ধাক্কায় টালমাটাল হয়ে কিছুটা পিছিয়ে গিয়েছিলেন মোস্তফা সাহেব, পড়ে যেতেই পারতেন। কিন্তু আগেই তন্ময় উঠে গিয়ে দাঁড়িয়েছে মোস্তফা সাহেবের পিছনে, দুই হাতে ধরে ফেলেছে বাবার দুর্বল কাঁধ। জবেদা বেগম কেঁদে কাছে যেতেই তাকেও জড়িয়ে নিয়েছে সাবিহা। তাদের কান্নার শব্দে উপস্থিত বাকিরাও কেঁদে ফেলেছে। তন্ময় অপ্রস্তুত বিষণ্ণ অয়নের কাছে গিয়ে হাত রাখে কাঁধে। তার প্রশ্নাত্মক দৃষ্টি দেখে অয়ন ম্লান কণ্ঠে জানায়, ভাই। সাবিহা কেঁদেই যাচ্ছে। কোনোভাবেই ওকে শান্ত করতে পারছিলাম না। আমি ওর কান্না সহ্য করতে পারিনি, তাই নিয়ে এসেছি। অয়নের এই উক্তি শুনে আবেগে আপ্লুত অরু উড়ি উড়ি পদচারণে এগিয়ে এসেছে তন্ময়ের পাশে। অয়নের দিকে আদরে চোখে চেয়ে বিমোহিত স্বরে বলে, ভাইয়া, তুমি কত ভালো, কত চমৎকার তোমার ব্যক্তিত্ব। মুহূর্তেই তন্ময়ের দুই ভ্রু কুঁচকে আসে, তড়াক করে চায় পাশে। অরু মুগ্ধ চোখে তখনও অয়নকে বলে যাচ্ছে, আপুকে কত বোঝো তুমি ভাইয়া। আপু খুব লাকি তোমাকে পেয়ে। তুমিও লাকি আপুকে পেয়ে। তন্ময়ের হৃদয়ের মধ্যিখানের ভাঁজ আরও কয়েক ধাপে দৃঢ় ঘন হয়। মেজাজটা নষ্ট হয়ে গেছে। অয়ন ব্যাপারটা বুঝে আনমনে হাপিত্যেশ করে ওঠে। অরুর উদ্বিগ্নতার সামনে থেকে আলগোছে সরে আসে সে।
এতে অরুর বিন্দুমাত্র আগ্রহ কমে না। সে পিছু পিছু গিয়ে আরও কিছু প্রশংসার বাণী ঝাড়তে ব্যাকুল। তন্ময় খুব সন্তর্পণে ওর পথের মধ্যে বাঁধ দাঁড়ায়। মেয়েটা তো তাকে বড্ড জ্বালায়। এত মিষ্টি করে প্রশংসা করতে হবে কেন? অদ্ভুত তো। তন্ময়ের প্রেমিক হৃদয় তো এসব মানবে না, এসব সইবেও না। ওর সাথে সে কিছুক্ষণ কথাই বলবে না। অবুঝ মেয়ে মানুষ। ইতিমধ্যে সাবিহা বাবা মা ছেড়ে বড় ভাইয়ের দিকে এগিয়ে আসছে। তন্ময় এক হাতে আগলে নিল সাবিহাকে, মাথায় হাত বুলিয়ে দিল। সাবিহা কাঁদতে কাঁদতে অরুকেও একসময় টেনে নিয়ে এলো তাদের দুজনের মধ্যে। তিনজনকে একত্রে দেখে আকাশ, রুবি আর দীপ্ত ছুটে এসেছে। কাকে ধরে কে কাঁদছে অজানা, তবে উপস্থিত মেয়েজাতে সবগুলো কাঁদছে। তন্ময় আশ্চর্য, হতবিহ্বল। এই কিছুক্ষণ আগেও ওরও হাসছিল লুকিয়ে লুকিয়ে, আর এখন এমনভাবে কাঁদছে যেন ওকেই শ্বশুরবাড়ি তুলে দেওয়া হচ্ছে। কেঁদে কেটে অস্থির ওকে দেখে সাবিহাও নিজের কান্না ভুলে বসেছে। ব্যগ্র হাতে আদুরে কণ্ঠে অরুকে শান্ত করতে ব্যস্ত। কাহিনী কেমন মুহূর্তেই উল্টে গিয়েছে। আকাশ কিছুক্ষণ আগেও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল, তবে এখনকার ঘটিত কাহিনী দেখে সে সন্দিহান এবং দ্বিধাগ্রস্ত। কিছুক্ষণ আগের যত্নের আবেগ ঢেলে দেওয়ায় অয়ন এই অবস্থা দেখে মন খারাপ করে বসে। খুব মিহি গলায় না চাইতেও এবেলায় বলে বসে, ভাইয়া, সাবিহা থাকুক। অয়নের বলতে দেরি সাবিহার তৎক্ষণাৎ থমথমে কণ্ঠে শীতকার পড়তে দেরি হয়নি। না। এতটুকু বলে থামল সে। মিয়ে গেল সকলের দৃষ্টি অনুভব করে। নাক টানল। হেঁচকি কমে এসেছে, তবে গলার স্বর ভেঙে বসেছে। কণ্ঠে নমনীয়তা, লাজুকতা। মাথা নুয়ে সে মিনমিনে ভাবে বলল, বলছিলাম যে মানে। তন্ময় হেসে ফেলল শব্দ করে। তার হাসির শব্দে পালা দিয়ে হাসল বাকিরাও। অয়নের ম্লান মুখখানা কেমন প্রাণোচ্ছল হয়ে উঠল মুহূর্তেই। মনে হলো বাগিচার নেতিয়ে যাওয়া ফুলটা আচমকা ফুটে উঠেছে। তন্ময় ছোট বোনের মাথায় হাত বুলিয়ে আশকারা দেবার ভঙ্গিতে আহ্লাদে স্বরে বলল, যা, যখন মন চাইবে আসবি। আর না হয় আমরাই যাব নিয়ম করে 3 বেলা। অয়ন সঙ্গে সঙ্গেই পাখির মতন সুর তুলল। জি ভাইয়া, রোজ 10 বার করে আসুন। আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ খুশি হব। মোস্তফা সাহেব সন্তুষ্ট হলেন বোধহয়। মুখের থেকে কালো মেঘ সরেছে। তিনি গম্ভীর তবে নরম কণ্ঠে অনুনয়ের সুরে বলেন, সাবিহা যখন আসতে চায় ওকে আসতে দিও। ভদ্রলোক থামলেন একটুর জন্য। বাকি কথাটুকু মিনমিনে স্বরে বললেন। তবুও সবাই পরিষ্কার শুনতে পেল। কৃতজ্ঞ থাকব। অয়ন চমকায়, বড্ড বিমূঢ় হয়ে পড়ে। চিন্তা চেতনা হারিয়ে দ্রুত এগোয় সামনে। মোস্তফা সাহেবের হাত দুটো আগলে ধরে বলে, বাবা, আপনি এভাবে বলবেন না। সাবিহা আপনাদের মেয়ে। আমি ওর স্বামী হয়ে গিয়েছি বলে ওর আমার থেকে পারমিশন নিয়ে এই বাড়িতে আসতে হবে, এমন কিছু কখনোই হবে না। ও সারাদিন আসুক, যখন তখন আসুক, শুধু আমাকে জানালেই হবে। আর যখন তখন আমিও চলে আসব, এই পারমিট দিলেই হবে। মোস্তফা সাহেব মুগ্ধ হলেন, আবেগী হলেন বড়। অয়নের হাতের মধ্যিখানে থাকা তার হাত দুটো সামান্য নড়ে ওঠে। অবশেষে তিনি হাত উঠিয়ে রাখেন অয়নের ডান কাঁধে। তার কৃতজ্ঞতা, মুগ্ধতা সবই একটিমাত্র পদক্ষেপে অনুভব করা যাচ্ছে। অয়ন সবার থেকে বিদায় নিয়ে সাবিহার হাত ধরে বেরিয়ে গিয়েছে। জবেদা বেগম অবশ্য মেজামাই আপ্যায়নের জন্য উতলা হয়েছিলেন, কিন্তু অন্যদিকে তার মেজামাই মেয়ে নিয়ে বেরিয়ে যেতে উতলা। সেখানে কি আর করার তার।
ক্লান্ত দেহে তন্ময় ঘরে এসে পৌঁছালো। পাঞ্জাবির উপরের কোটি খুলতে নিয়ে এগুলো বারান্দায়। বারান্দার দরজা খোলা। মধ্যরাত তখন। গাঢ় কুয়াশা পড়েছে। বাতাসের স্পর্শ কনকনে ঠান্ডা। বাইরে বিয়ের বাতি এখনো মিটমিট করে জ্বলছে। শীতল বাতাসে ঘর ঠান্ডা হয়ে আছে। বারান্দার দরজা জানালা বন্ধ করে পর্দা টেনে দিল সে। রুমের ভেতরে হিটার চলছে আপাতত, তারপরও উষ্ণতা বিরাজমান। এবারে শীত যেন একটু বেশি। তন্ময় ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল অরু পাজোড়া দুলিয়ে বসেছে। দৃষ্টি তার দিকটাতেই। এক দৃষ্টিতে ওয়াশরুমের দিকে চেয়েছিল মনে হয়। সাজসজ্জা এখনো তোলেনি। বিয়েতে পরে যাওয়া পোশাক অঙ্গ প্রত্যঙ্গে। মুখ ভার। বোঝার বাকি নেই যে মহারানী ভিক্টোরিয়ার মন খারাপ। ওর মন খারাপের কারণ দুটো হতে পারে। প্রথমটি হচ্ছে তন্ময় ভোরে বেরিয়ে পড়বে খুলনার উদ্দেশ্যে। দ্বিতীয়টি হতে পারে সাবিহার বিয়ে হয়ে গিয়েছে। সে আর তাদের সাথে একই ছাদের তলায় থাকতে পারবে না। তন্ময় তোয়ালেতে মুখ মুছতে নিয়ে এগুলো টেবিলের দিকে। সফরের ব্যাগটা গুছিয়ে নিতে হবে। কিছু ডকুমেন্টস, ল্যাপটপ সহ কার্যকরী জিনিসপত্র এখনই সামনে রাখা প্রয়োজন। কর্মে ব্যস্ত সে ঠিকই আড়ালে অরুকে লক্ষ্য করছে। এখনও এসে তার পাশে ঘেঁষেনি কেন মেয়েটা? তন্ময় কিছুক্ষণ অপেক্ষা করেও ওর অস্তিত্ব পাশে অনুভব করল না। অগত্যা কাজ রেখে পিছু ফিরল। ওরও অভিমানিনী চোখে চেয়ে আছে। এই যাত্রায় বিষণ্ণ কণ্ঠে জানতে চাইল, আমার সাথে কথা বলছেন না কেন? যাক, এতটুকু তো বুঝতে পেরেছে গাধীটা। এমনিতে তো ওর মাথায় মস্তক বলতে কিছুই থাকে না। তাই তন্ময় আশাটা ছেড়েই দিয়েছিল এক প্রকার। যেহেতু জিজ্ঞাসাবাদ করছে, একটু বাজিয়ে দেখা যায়। অগত্যা আগের মতন ফের কাজে ব্যস্ত হলো। সেভাবেই গমগমে তবে নির্বিকার গলায় বলল, কি কথা বলবো? কথাটুকু বলে কান পেতেই ছিল অরুর প্রত্যুত্তর শোনার জন্য। তবে আকাঙ্ক্ষিত প্রত্যুত্তরটি এলো না। তন্ময় মিনিট খানেক অপেক্ষা করল। না কোনো শব্দ, অনুভূতি, উপস্থিতি কিছুই পাচ্ছে না। অবশেষে না পেরে ফিরে তাকালো। অরুর দুই চোখ বেয়ে যেন ঝর্ণাধারার জল নামছে ঝরঝর করে। মিষ্টি নাকটার পাটা দুটো ফুলে ফেপে উঠছে। অঝোর ধারায় কান্না করাটা শুধু বাকি। তন্ময় মুহূর্তেই ব্যাকুল হয়ে যায়। হাতের ডকুমেন্টস ফেলে দ্রুত কদমে এগোয় ওর দিকে। অরু কান্নারত অবস্থায় শুধায়, অয়ন ভাইয়াকে তখন প্রশংসা করেছিলাম বলে কি আপনি আমার সাথে কথা বলছেন না? তন্ময় আশ্চর্য হয়। ধরতে পেরেছে তাহলে। তার মানে এতটাও বলদি নয়, একটু বুঝ আছে। তন্ময় শান্তি অনুভব করে। ব্যাকুলতা দমিয়ে ফেলে চটপট। ডান ভ্রু তুলে গম্ভীর মুখে জিজ্ঞাসু সুরে বলে, তেমনটা হলে কি করবি? আর না হলেই বা কি করবি? ওরও নাক টানে। আশ্চর্যজনকভাবে ওর ঝর্ণার মতন চোখের জল আর পড়ছে না। মিনিটের মধ্যে কেঁদে কেটে আবার নিজেই থেমে গিয়েছে। ওর অভিনয় নিয়ে কাজ করা দরকার। খুব ট্যালেন্টেড এই চ্যাপ্টারে। এবারে কিঞ্চিত সংশয় নিয়ে বলে, যদি তেমনটি হয় তাহলে আমি বেশি করে অয়ন ভাইয়ার প্রশংসা করব। তন্ময়ের কিংকর্তব্য বিমূঢ়তার সীমা রইল না। অবাক হয়ে শুধালো, হোয়াট? ওরও এবেলায় মিটিমিটি হাসল। হাসিটুকু বুঝিয়ে দিচ্ছে ও যে ইচ্ছে করে অমনভাবে গদগদ স্বরে প্রশংসা করছিল। এখনও গদগদ স্বরেই বলল, আপনি জেলাস হবেন আর আমাকে অনেক ভালোবাসবেন। তন্ময় মূর্তি বনে গেল। সরু চোখে অনিমেষ চেয়ে রইল। ওরও আর চোখে চেয়ে সেই দৃষ্টি দেখে মিয়ে গেল। বেশি করে ফেলল নাকি? দুরু দুরু কম্পিত বুকে ঝটপট পেছালো কয়েক কদম। কিছু একটা বলতে মুখ খুলল।
তবে কথা বলার সুযোগ পেল না। তন্ময় ঝড়ের গতিতে সামনে এসে দাঁড়ালো, ঠোঁটে চুমু খেলো শক্ত করে। পর মুহূর্তেই ওকে পাজা করে কোলে তুলে ফেলল, এমনভাবে তুলল যে অরু ভয়ে সিঁটিয়ে গেল। ওকে সেভাবে নিয়েই তন্ময় দরজা লাগালো ব্যস্ত হাতে। তাকালো ঘড়ির দিকটায়, 3টা 20। তার বেরোতে হবে 6টায়। বিছানার দিকে এগোতে নিয়ে নির্বিকার কণ্ঠে বলে, অনেক ভালোবাসবো, ডেসপারেটলি। তন্ময় নিগুড় চোখে চেয়ে রহস্যময়ী কণ্ঠে ফেরাওড়ালো, 3 ঘন্টা সময় আছে। উড ইট বি অ্যানাফ ফর ইউ? ওরও হতবিহ্বল, সে এসব ভালোবাসার কথা তো বলেনি। তন্ময় তন্ময় সেক্ষেত্রে খুব বিনয়ী। তুই চাইলে সময় আরেকটু বাড়ানো যেতেই পারে। সূর্য ওঠেনি আজ, আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে সূর্য উঠবে না। 40% বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নাকি আছে। বাইরেটা এখনো অন্ধকার হয়ে আছে কুয়াশায়। কেমন সন্ধ্যা সন্ধ্যা আবহাওয়া, ঠান্ডাও পড়েছে বৃষ্টি রকমের। ওরও গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথাই, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, ঘুমোতে চায়নি। শক্ত করে দুচোখ মেলে চেয়েছিল, বারবার করে বলেছে যাওয়ার সময় ওকে ডেকে উঠাতে, কিন্তু তন্ময় চাচ্ছে না ও উঠুক, তার বিদায়ের পথ দেখে কাঁদুক। মাত্র 2 দিনের সফর, অথচ মেয়েটা এমন করছে যেন তন্ময় চিরজীবনের জন্য চলে যাচ্ছে। সে ইতিমধ্যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে বিছানার সামনে, ঘুমন্ত অরুকেই দেখছে। ঝুঁকে কপালে চুমু খেলো, এরপর ঠোঁটেও। গাঢ় চোখে স্নিগ্ধ ক্লান্ত মুখটা দেখল অনেকক্ষণ। ফিসফিস করলো আনমনে, তোর আমাকে বরবেশে দেখার খুব শখ, তাই না? আমি পূর্ণ করব, আমরা বিয়ে করব তুই যেভাবে চাস। ছোট একটা নোট অরুর বিছানার পাশে রাখল তন্ময়। কমফোর্টার থেকে বেরোনো মসৃণ হাতটা কমফোর্টারের ভেতর ঢুকিয়ে দিল। শেষবার দেখে বেরিয়ে গেল সে, ভুলেও ফিরে তাকালো না। ফিরে তাকালেই বিপদ, বড় বিপদ, হয়তোবা যেতেই পারবে না সে। অরুকে ফেলে যাওয়াটা যে তার পক্ষেও অসহনীয়।